জুলাই সনদ বাস্তবায়নে ঘন ভোটে একমত সব দল। জাতীয় নির্বাচনের দিনে আয়োজনের মত বেশিরভাগের। বিভ্রান্তির শঙ্কা জামায়াতের। নির্বাচনের আগে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা উঠাবে না সরকার। পৃথিবীর কোনো চক্রান্তই ঠেকাতে পারবে না ফেব্রুয়ারি ভোট। খেলাপি ঋণ ৬,৬৭,০০০ কোটি টাকা। ৩ মাসে বেড়েছে প্রায় ২.৫ লাখ কোটি টাকা। ভয়াবহ দুর্নীতির প্রতিফলন বলছেন বিশ্লেষকরা। ডেঙ্গুতে আরো ৯ জনের মৃত্যু, ৪ জনই রাজধানীর মুগদা মেডিকেলে। একদিনে সর্বোচ্চ ১,০৪২ রোগী ভর্তি হাসপাতালে। নীলফামারী, লালমনিরহাট ও রংপুরে আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৭ শতাধিক ঘরবাড়ি। ৫ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ৮ জনের। এবং আলোচনা সমালোচনার মধ্যেই কাল বিসিবি নির্বাচন। ভোট পেছানোর দাবিতে অনড় বড় অংশ। প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম, সাথে আছি তানিয়া হারুন। এবারে জানাবো খবরের বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের পক্ষে একমত হয়েছে প্রায় সব রাজনৈতিক দল। তবে কোন প্রক্রিয়ায় গণভোট হবে তা এখন পর্যন্ত ঠিক করা যায়নি। জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের পক্ষে মত দিয়েছে বেশিরভাগ দল। জামায়াতের শঙ্কা, একই দিন জাতীয় নির্বাচন ও গণভোট হলে বিভ্রান্ত হতে পারে জনগণ। বহুল আলোচিত জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েই মূলত রবিবার আবারও রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। এতে যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সব দল একমত হলে দ্রুতই জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব। জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন। বৈঠকের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিচার বিভাগের পরামর্শ নিয়ে সরকার গেজেট প্রকাশ করে গণভোটের আয়োজন করতে পারে। সংসদ নির্বাচনের দিনে একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেয়ার জন্য বলেছে, সেটাই রেফারেন্ডাম। এই রেফারেন্ডাম অনুষ্ঠানের জন্য আমাদেরকে কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্ট আগে আনতে হবে না। তবে এর বিরোধিতা করে ১০৬ অনুচ্ছেদ ব্যবহার করলে ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখে পড়ার শঙ্কা জামায়াতের। জাতীয় নির্বাচনের আগেই তাই গণভোট চায় দলটি। আরপিও সংশোধন করে গণভোট দিয়ে কি করে সংবিধান সংশোধন হবে? সংবিধান সংশোধনের যে গণভোট, এইটার বিধান তো 142-তে। সেই 42-তে যে গণভোটের কথা বলা আছে, তার আগে 2-3টা স্টেপ পার হয়ে তারপরে গণভোট। আমাদের অবস্থান যদিও আগে সংবিধান আদেশ ছিল, সিও আমরা বলেছি হ্যাঁ, জাতির স্বার্থে দলীয় অবস্থানকে আমরা একটু মডিফাই করেছি, করে আমরা গণভোটের ব্যাপারে একমত হয়েছি। সাংবিধানিক আদেশ বা যাই হোক, নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে বাস্তবায়ন চায় এনসিপি। আমরা জুলাই সনদকে ওই সংশোধনের চেয়ে বেশি কিছু মনে করি। আগামী নির্বাচনটা হতে হবে গণপরিষদ নির্বাচন, এবং এছাড়াও আগামী যে নির্বাচিত সভা, তাদেরকে একই সাথে দুটো ভূমিকা দেওয়া যেতে পারে। তারা একই সাথে গণপরিষদ এবং একই সাথে পার্লামেন্টের ভূমিকা পালন করবে। অন্যান্য দলের প্রতিনিধিরাও জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের পক্ষে মত দেন। গণভোটের মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের অধিকারটাও এখানে কনফার্ম হয়ে গেল। তাহলে কেউ তুলতে পারবে না যে এটা যে পিপলস উইল এখানে রিফ্লেক্ট করছে না, সেই প্রশ্নটা কেউ আর দ্বিতীয় করে তুলতে পারবে না। জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে জনসম্মতি নেবার ক্ষেত্রেও আরপিও একই দিনে তারা গণভোটের একটা সিদ্ধান্ত তারা গ্রহণ করছেন। আমরা মনে করি যে জাতীয় নির্বাচনের দিনেই একই সাথে গণভোট হতে পারে। এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার কথা জানান কমিশন সদস্যরা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচনের আগে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো ইচ্ছা নেই অন্তর্বর্তী সরকারের। একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রের কথা তুলে ধরে শফিকুল আলম জানান, পৃথিবীর কোনো চক্রান্তই ঠেকাতে পারবে না ফেব্রুয়ারির ভোট।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 2024 সালের 5ই আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। পরে গণ অভ্যুত্থানে হামলা ও হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বহু নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের হয় শতাধিক হত্যা মামলা। অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়ে কারাগারে, আর শেখ হাসিনা সহ অনেকেই পলাতক। মামলার বিচারের পাশাপাশি সরকার দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করে। সম্প্রতি প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে আবারও আলোচনায় আসে বিষয়টি, যার ব্যাখ্যা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ওনার নিউজটাকে আমি বলবো যে ভুল ট্রান্সলেশন। আমি পুরো নিউজটা, পুরো যদি ভাষণটা আপনি এই ইন্টারভিউটা দেখেন, ওইখানে উনি বলেছেন, তারপরে টেকনিক্যাল অর্থে উনি এই কথাগুলো এসছে। জুলাইয়ের যে জন আকাঙ্ক্ষা সেটা তো সবাই দেখবেন। জুলাইয়ের জন আকাঙ্ক্ষাটা হয়েছে যে যারা এই জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের বিচার হওয়া, বিচারটা হবে। আর আওয়ামী লীগের মধ্যে তো কোনো অনুশোচনা নাই, জাতি একতা এ বিষয়ে একদম একতাবদ্ধ। জানান, আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো ইচ্ছা এই সরকারের নেই। এই গভর্নমেন্টের কোনো প্ল্যান নাই আওয়ামী লীগের এই যে অ্যাক্টিভিটিস যে ব্যান আছে সেটা উইথড্র করার, নো ওয়ে। বাট আপাতত এই ইলেকশনের আগে আমার মনে হয় না। ওদের লিডারশিপ, ওদের অনেকের এগেনস্টে তো কেস চলছে, তো সেই কেসগুলো কতদিন চলে, এটা 1-2-3 যত বছর লাগে আমরা জানি না। নির্বাচন নিয়ে নানা চক্রান্তের কথা তুলে ধরে শফিকুল আলম জানান, কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না। আমরা মনে করি আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, আমাদের জনগণ এবং ইন্টারিম গভর্নমেন্ট সবাই একসাথে যদি আমরা কাজ করি তাহলে খুব সুন্দর একটা ইলেকশন হবে। পৃথিবীর কোনো কনস্পিরেসি এইটাকে থামাতে পারবে না। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছে শিগগিরই জুলাই সনদে সই করবে বলেও আশা সরকারের। জুলাই চার্টারটা আমরা আশা করছি যে এটা ভালোভাবে হবে এবং এটা নিয়ে যেই এক ধরনের ডেডলক আছে সেটাও চলে যাবে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধ মামলায় এবার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই শুরু হবে তদন্ত কাজ, একথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আরও জানান, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ পলাতক 4 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ। 24-এর গণ আন্দোলন দমাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর চড়াও হয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 5ই আগস্ট সরকার পতনের পর দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি উঠে। সংশোধন হয় ট্রাইব্যুনাল আইন। তবে প্রজ্ঞাপন জারি করে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের মধ্যেই সীমাবদ্ধ থাকে অন্তর্বর্তী সরকার। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যখন নানামুখী আলোচনা ও বিতর্ক, ঠিক তখনই দলটির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরুর উদ্যোগের কথা জানালেন চিফ প্রসিকিউটর। দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। সেটা যদি পুরো দমে শুরু হয়, তখন আমরা বলতে পারবো আপনাদেরকে যে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কতদূর আছে। এ সময় উঠে আসে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 3টি অভিযোগে মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিচারের প্রসঙ্গ। কুষ্টিয়াতে আওয়ামী লীগের একটা অনুষ্ঠান করে মিটিং করে সেখানে আন্দোলনকারীদের দমনের ব্যাপারে তিনি যে ষড়যন্ত্র করেছিলেন বা আদেশ দিয়েছিলেন সেটা আরেকটা চার্জ, এবং কুষ্টিয়া শহরে 6 জনকে হত্যার দায়ে তৃতীয় যে চার্জ, এই 3টি চার্জ এনে তার বিরুদ্ধে এই ফরমাল চার্জটা দাখিল করা হয়েছে। এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি সহ 3 জনকে। পরে তাদের মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল 1। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় পাশে থাকবে জাতিসংঘ। বিএনপি নেতাদের সাথে বৈঠকে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বিএনপি নেতারা বলেন, গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে প্রয়োজন দ্রুত নির্বাচন। যারা নির্বাচন ঠেকানোর চেষ্টা করবে তারা গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের শত্রু বলেও মন্তব্য তাদের। রবিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির নেতাদের সাথে বৈঠক করেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। আলোচনায় উঠে আসে বাংলাদেশের চলমান পরিস্থিতি, নির্বাচন ও গণতান্ত্রিক যাত্রা সহ নানা প্রসঙ্গ। বৈঠকের পর গণমাধ্যমকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনতে জাতিসংঘের সমর্থন বজায় থাকবে। এই গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন গোয়েন লুইস। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে, এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবর্তন
মানবেতর জীবনযাপন করছে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। ফেব্রুয়ারির নির্বাচনে সর্বোচ্চ সহযোগিতা করবে জাতিসংঘ। রোহিঙ্গা পরিস্থিতি অনেক শোচনীয়। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের পর্যাপ্ত সহযোগিতা প্রয়োজন। দুপুরে আমরা বিএনপি পরিবারের আয়োজনে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জ্ঞান বিজ্ঞানের চর্চা বাদ দিয়ে দেশের ছাত্র রাজনীতির নামে মাস্তান তৈরি করা হচ্ছে। 15-16 বছর ধরে আপনার জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা এর কোনো অবকাশ ছিল না বলেই আজকে মাস্তান তৈরি হচ্ছে, আজকে গুন্ডা তৈরি হচ্ছে। ছাত্র নামধারীদের দিয়ে কিভাবে মিছিল ভাঙানো যায়, কিভাবে মিটিং ভাঙানো যায়, এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে এক নাগরিক সমাবেশে বিএনপি নেতারা বলেন, নির্বাচন ঠেকানোর চেষ্টা যারা করবে তারা দেশের শত্রু। গণহত্যাকারীদের সমর্থনের মধ্য দিয়ে গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাংক খাতের আসল চিত্র এখন স্পষ্ট হয়ে উঠছে। সবশেষ তথ্যে দেখা যাচ্ছে খেলাপি ঋণের অঙ্ক দাঁড়িয়েছে 6,67,000 কোটি টাকা, যা মোট ব্যাংক ঋণের 33%। মাত্র 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে 2,46,000 কোটি টাকা, আর 1 বছরের ব্যবধানে বেড়েছে প্রায় 4,55,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, বছরের পর বছর রাজনৈতিক প্রভাবশালী গোষ্ঠী ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ নিলেও তা খেলাপি দেখানো হয়নি। এখন সেই লুকানো ঋণের প্রকৃত চিত্র সামনে আসছে। তারা মনে করেন, এই পরিস্থিতি ব্যাংক খাতের দীর্ঘদিনের দুর্নীতি ও অদক্ষতার ভয়াবহ প্রতিফলন, যা আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য বড় হুমকি। জুন শেষে মোট ব্যাংক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 20,44,396 কোটি টাকা। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 37, বগুড়া 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে বিএনপির প্রস্তুতি কেমন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন এই আসনটিতে, এই উপজেলাতে, এবং কি আপনি এই উপজেলার সভাপতি। আপনি আবার মনোনয়ন প্রত্যাশা করছেন, সেটা আসলে সাধারণ জনগণ কি চাইছেন বা তাদের কাছে গিয়েছেন, তারা কি বলছেন? সর্বশেষ জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে বিএনপি যে নির্বাচনে অংশগ্রহণ করেছিল 2018 সালে, সেই নির্বাচনে এখানকার আমি বিএনপির মনোনীত প্রার্থী ছিলাম। পরবর্তীতে জোটগত কারণে মাহমুদুর মান্না সাহেবকে এই আসন ছেড়ে দেবার কারণে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিই। তার আগে পরে বিএনপির সেক্রেটারি এবং সভাপতি হিসাবে দীর্ঘ 17 বছর নেতাকর্মীদের পাশে থেকে লড়াই সংগ্রাম, বিএনপির বিভিন্ন কর্মসূচি আমরা পালন করে আসছি, এবং এই এলাকার জনপদ এবং মানুষ, নেতাকর্মীরা 2009 সালে আমাকে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিল। সেই হিসাবে যেহেতু 18 সর্বশেষ নির্বাচনে আমি বিএনপির মনোনীত প্রার্থী ছিলাম, আমার নেতাকর্মীরা মনে প্রাণে বিশ্বাস করে, এবং আমিও মোটামুটি জানি যে আগামী 26শে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে মহান আল্লাহর ইচ্ছায় বিএনপি আমাকেই নমিনেশন দেবে। শুধু কি নেতাকর্মীদের মনে করার দিয়ে কি আপনি মনোনয়ন প্রত্যাশা করছেন, নাকি সাধারণ মানুষ চাইছে আপনাকে? সাধারণ মানুষও আমাকে চাই, কারণ দীর্ঘদিন আমি তো সাধারণ মানুষের সাথে, ছাত্রদল থেকে শুরু করে এ অবধি পর্যন্ত টানা 32 বছর আমি শিবগঞ্জের মানুষের সাথে সামাজিকভাবে, করোনার মধ্যে, প্রাকৃতিক দুর্যোগে, বিপদে আপদে, খাল খননে, রাস্তা মেরামতে, গাছ রোপণে, প্রত্যেকটি বিষয়ে সাধারণ মানুষের সাথে নেতাকর্মী সহ বিএনপির একজন কর্মী হিসাবে, শহীদ জিয়ার কর্মী হিসাবে, বেগম খালেদা জিয়ার কর্মী হিসাবে, তারেক রহমানের কর্মী হিসাবে আমি তো সবসময় মানুষের মাঝে আসি। এই কারণে সাধারণ মানুষও চায় যে আমি নির্বাচন করি, এবং বিএনপি থেকে তারাও প্রত্যাশা করে যে মি শাহ আলম যেন নমিনেশন পায়। সেক্ষেত্রে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক রয়েছে কিনা এই আসনটিতে, সেই ভোটগুলো কি আপনি পাবেন বা বিএনপি পাবে কিনা? আওয়ামী লীগের ওই অংশে ভোট ব্যাংক শিবগঞ্জে আছে বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি না। তবে অনেকে মনে করে যে হিন্দু ভোটাররা আওয়ামী লীগকে ভোট দেয়, এখানে তাদের 30-35 হাজার একটি ভোট ব্যাংক রয়েছে, কিন্তু তাদের সঙ্গে বিএনপির এবং আমাদের নেতাকর্মীদের খুব সুসম্পর্ক। ইতিমধ্যে আমরা শিবগঞ্জে একটি ঐতিহাসিক হিন্দু সমাবেশ করেছি, সনাতনী সমাবেশ। সেখানে জয়ন্তকুণ্ড প্রধান অতিথি ছিল, এবং সেখানে প্রায় 10,000 হিন্দু নারী পুরুষ উপস্থিত ছিল, এবং তারা সেখানে কথা দিয়েছে যে আগামী নির্বাচনে আমরা ভোট কেন্দ্রে যাব এবং ধানের শেষে ভোট দেব। সেই কারণে আমরা আশা করি, এবং আওয়ামী লীগের যারা একদম তৃণমূল পর্যায়ের সমর্থক, যারা সাধারণ ভোটার, তারা যদি ভোট কেন্দ্রে আসে
আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে তারা প্রার্থী হিসাবে আমাকে এবং ধানের শীষে ভোট দেবে। জামাত বলছে সনাতন ধর্মাবলম্বীরা তারা বেছে নেবে জামাতকে, সেই বিষয়টা আসলে কতটা আপনার জন্য ভোট যুদ্ধে কতটা চ্যালেঞ্জ হতে পারে? জামাতি ইসলামী তো বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার রাজনীতি করছে, তারা সাধারণ মানুষের কাছ থেকে অনেক দূরে। তারা ক্ষমতায় যাওয়ার লোভে পূজা মণ্ডপে গিয়ে বলছে যে মুদ্রার এ পিঠে রোজা ও পিঠে পূজা, নাউজুবিল্লাহ। এটা সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছেন না। তারা পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করছেন হিন্দুদের ভোটকে টানবার জন্য, যেটা আজ থেকে 4 বছর আগে 5 বছর আগে 18 সালের নির্বাচনে, 9 সালের নির্বাচনে, 2001 সালের নির্বাচনে তো তারা পূজা মণ্ডপে যাননি তাদের ভোট নেবার জন্য। কিন্তু এইবার এই কাজটা তারা করছে, এটা সাধারণ মানুষ বোঝে। ডবল স্ট্যান্ডার্ড রাজনীতি। ধর্মীয় সভাগুলোতে গিয়ে বলছে কোরআনের আইন চালু করব, কোরআনের শাসন আমরা চালু করব, পার্লামেন্টে কোরআনের আইন চাই। আবার হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে বলছে রোজা এবং পূজা এক। এই যে ডবল স্ট্যান্ডার্ড রাজনীতি, ভোটের রাজনীতি, এটা মনে হয় না সাধারণ মানুষ খুব একটা গ্রহণ করবে। আর বিএনপি ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে না, সাধারণ মানুষ বিএনপিকে ক্ষমতায় পাঠানোর রাজনীতি করে। শেষ প্রশ্ন রাখতে চাই, আপনি মনোনয়ন আপনাকে যদি দেওয়া হয় সেক্ষেত্রে জনগণের কাছে কি প্রত্যাশা পূরণ করতে পারবেন? আপনি কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাবেন? বগুড়ার শিখগঞ্জ উপজেলা একটা ঐতিহাসিক উপজেলা। মহাস্থানগড় আমাদের এই উপজেলায় অবস্থিত। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় দরগা আমাদের এই শাহ সুলতান সাহেবের দরগা এখানে অবস্থিত। 9টি জেলার প্রবেশদ্বার আমাদের এই উপজেলা। কৃষিতে আমরা উদ্বৃত্ত, খাদ্যে উদ্বৃত্ত, সমৃদ্ধ। আমরা অবশ্যই বিএনপি ক্ষমতায় গেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি এই বগুড়া, জনাব তারেক রহমানের বাড়ি এই বগুড়া। আমরা 17 বছর উন্নয়ন থেকে বঞ্চিত। স্বাভাবিক কারণে একটা উন্নয়ন একটু বেশি হবে, তার ছোঁয়া অবশ্যই শিখগঞ্জ লাগবে। শিখগঞ্জের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, আপনার মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা, সমস্ত জায়গায় এর উন্নয়নের ছোঁয়া পৌঁছে যাবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। এই 16 বছর কিভাবে রাজনীতি করেছেন? 16ভাবে মামলা মোকদ্দমার মধ্যে ছিলাম, জেলে ছিলাম, নেতাকর্মীদের সাথেই ছিলাম, পালিয়েছিলাম, কখনো নিজ গৃহে ছিলাম। এর মধ্যে থেকেও কেন্দ্রের যত সরকার বিরোধী, স্বৈরাচার বিরোধী কর্মসূচি ছিল, সমস্ত কর্মসূচিতে আমার ফেসবুকে মিটিং, মিছিলের ছবি, বক্তৃতা দেখলে বুঝবেন যে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমরা কর্মসূচি পালন করেছি। মাঠে ছিলাম, সাধারণ মানুষের সাথে ছিলাম এবং ভোটের অধিকার আদায়ের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে ছিলাম। অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে আগামীকাল থাকছে বগুড়া 3-4 আসন, সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে মারা গেছে 9 জন, হাসপাতালে ভর্তি হয়েছে আরও 1042 জন, যা এবছর একদিনে সর্বোচ্চ ভর্তির রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সবশেষ যেই 9 জন মারা গেছে তাদের মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। ডেঙ্গুতে চলতি বছর এখন পর্যন্ত 212 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়ে 49,907 জন হাসপাতালে ভর্তি হয়েছে। 24 ঘন্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি 322 জন ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকার। সিলেটের কোম্পানিগঞ্জে অবৈধ বালুবাহী ট্রাকে অভিযানের সময় শ্রমিকদের হামলায় 5 পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ জানিয়েছে দুপুরে কোম্পানিগঞ্জ থানার পাশের সড়কে চেকপোস্টে এই হামলার ঘটনা ঘটে। একটি বালু বোঝাই ট্রাক আটক করলে পেছন থেকে বেশ কিছু শ্রমিক এসে পুলিশের সাথে বাক বিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে পরিবহন শ্রমিক নেতা মাহফুজের নেতৃত্বে পুলিশের উপর চড়াও হয় শ্রমিকরা। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শ্রমিক নেতাদের অভিযোগ, চেকপোস্ট পরিচালনার সময় ঘুষ আদায় করছিল পুলিশ। নীলফামারীর কিশোরগঞ্জ, লালমনিরহাটের কালীগঞ্জ এবং রংপুরের গঙ্গাচড়ায় আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে 7 শতাধিক ঘরবাড়ি। আহত হয়েছে অন্তত 15 জন। খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজারো গ্রাহক। এছাড়া দমকা বাতাস ও বজ্রসহ বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এদিকে বজ্রপাতে 5 জেলায় মৃত্যু হয়েছে 8 জনের। লঘুচাপের প্রভাবে বৃষ্টির কবলে দেশ, কোথাও কোথাও ঝড়ের সাথে হচ্ছে বজ্রপাতও। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে চাঁদখানা ও গাড়াগ্রাম ইউনিয়ন। শনিবার গভীর রাতে বৃষ্টি ও ঝড়ে অন্তত 400 ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও সম্পূর্ণ ঘর বিধ্বস্ত হয়েছে, কোথাও আবার উড়ে গেছে ঘরের চাল, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। আমার এলাম উপেসে আছি, আমার ঘর তাহলে খাদ্যও নাই, আমার খাবার না, কি খেয়ে আমার থাকবো? গাছটা অনেক হেলি যাচ্ছে, তখন আমি চকি আছে পাকঘরের চকি গাছের
চাপলাম। পাশের যে টিনগুলো ছিল সবগুলো কিন্তু এখানে এসে ধাক্কা খাইছে। কোনো বুদ্ধি আমরা আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাইছে। ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকা। এখনও আশ্রয়হীন অনেক পরিবার। আমাদের ইউএসএফপিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেতৃত্বে একটা মেডিকেল টিম এখানে কাজ করছে। আমাদের গবাদি পশু যেগুলো আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য একটা ভেটেরিনারি টিম এখানে কাজ করছে। এছাড়া আমাদের যারা ক্ষতিগ্রস্ত পরিবার, সেই ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এখানে কাজ করছে এবং একই সাথে এখানে কৃষি বিভাগও তাদের যে কৃষির যে ক্ষয়ক্ষতিগুলো আছে সেটি নিরূপণ করার চেষ্টা করছে। রবিবার সকালে আকস্মিক ঝড় ওঠে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায়। 3 মিনিটের তাণ্ডবে শ্রুতিধর ও জামিরবাড়ি গ্রামের 1.5 শতাধিক কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। খোলা আকাশের নিচে বহু পরিবার। সড়কে বড় বড় গাছ উপড়ে পড়ে আহত হয়েছেন অন্তত 15 জন। বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় 2 উপজেলার হাজারো মানুষ চরম দুর্ভোগে। সকালবেলা বৃষ্টি আসার পর হঠাৎ কি যে বাতাস এসে এরকম ঘর দূরে হয়ে গেল। আমারও ক্ষয়ক্ষতি হয়েছে, বাতাস হয়েছে, চাল ডাল টাকা পয়সা সব গেছে চলি। 150 থেকে 200 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যে বাড়িগুলো একসঙ্গে একবারে মাটির সঙ্গে মিশে দেওয়া হয়েছে। রংপুরের গঙ্গাচড়ার নেহালি ও আলমবিদিতর ইউনিয়নে ঝড়ে গাছপালা সহ প্রায় 150 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির সঙ্গে হচ্ছে বজ্রপাতও। কুমিল্লার হোমনায় বজ্রপাতে 2 বোন সহ 3 জনের মৃত্যু হয়েছে। ভবানীপুর ঘাটে খেয়া পারাপারের জন্য অপেক্ষা করছিলেন তারা। ঝিনাইদহ সদর উপজেলার আরমুখী ও শৈলকুপা উপজেলার শেখরা গ্রামে বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়েছে। বৃষ্টির সময় মাঠে কাজ করছিলেন তারা। এছাড়া বগুড়া, নারায়ণগঞ্জ ও গাইবান্ধায় বজ্রপাতে মারা গেছেন আরও 3 জন। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। ভারী বর্ষণ ও উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমার 10 সেন্টিমিটার উপরে বইছে। নিম্নাঞ্চলে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। এরই মধ্যে রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। নদী তীরবর্তী নিচু এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সকাল থেকে 9 ঘন্টার ব্যবধানে 80 সেন্টিমিটার পানি বেড়েছে তিস্তায়। বেলা 3টায় ডালিয়া পয়েন্টে বিপদসীমার 1 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছিল। সন্ধ্যায় বিপদসীমার 10 সেন্টিমিটার ছাড়িয়ে যায়। এরই মধ্যে নদী তীরবর্তী বেশ কিছু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ডুবছে আমন ধান সহ নানা জাতের সবজির ক্ষেত ও মাছের খামার। তলিয়ে যাচ্ছে চরাঞ্চলের রাস্তাঘাটও। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। আগামী 12 ঘন্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার সহ উত্তরের বেশ কয়েকটি নদ নদীর পানি আরও বাড়তে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি রয়েছে। কাল বিসিবি নির্বাচন হবে কিনা সেই সংশয় শেষ হলো আদালতের রায়। সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের আদেশে 15টি ক্লাবের কাউন্সিলশিপ চূড়ান্তভাবে বৈধ হয়েছে। এতে তার ভোট দেয়া ও প্রার্থী হওয়া নিয়ে কোনো বাধা থাকলো না। নির্বাচন কমিশনও বলছে সঠিক সময়ে শুরু হবে নির্বাচন। তবে নির্বাচন বয়কট করা ক্লাব সংগঠনদের বড় অংশ নির্বাচন পেছানো ও নতুন তফসিল ঘোষণা না করলে কোনো লিগেই অংশ না নেয়ার সিদ্ধান্তে এখনো অনড়। আলোচিত 15 ক্লাবের বিসিবি নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। চেম্বার আদালত থেকে রায় এসে গেছে। এই 15 ক্লাবের কাউন্সিলরশিপকে কেন্দ্র করেই বিসিবি নির্বাচনে হয়েছে সব জলঘোলা। সেই ক্লাবগুলো অবশেষে নির্বাচনে থাকছে। যে 15টি ক্লাবকে নির্বাচন কমিশন পরবর্তীতে অন্তর্ভুক্ত করেছিল এবং যাদের অন্তর্ভুক্তিটা হাইকোর্ট বিভাগ 30 সেপ্টেম্বর 2025 তারিখে স্থগিত করেছিল, সেই আদেশটি মাননীয় চেম্বার বিচারপতি স্থগিত ঘোষণা করেছেন। তবে জটিলতা অন্য জায়গায়। এই ক্লাবগুলোর নিষেধাজ্ঞার কারণে ঢাকার ক্লাব সংগঠকদের একটা বড় অংশ করছে নির্বাচন বয়কট। শুধু তাই নয়, ঢাকার ক্লাব ক্রিকেটে অংশ না নেয়ারও হুমকি দিয়েছে তারা। 15 ক্লাবের নির্বাচনে অংশ নিতে আর বাধা না থাকলেও ক্লাব সংগঠকরা তাদের দাবিতে অনড়। পুনরায় তফসিল ও নির্বাচন পেছানো এই দাবির মূল অংশ। নির্বাচন স্থগিত চেয়ে প্রধান উপদেষ্টা বরাবর তারা স্মারকলিপিও দিয়েছেন। 15টা ক্লাব যে দিছে, ঠিক আছে, ফাইন, দিয়ে দিছে, কিন্তু আমরা তো অলরেডি উইথড্র করছি। পুনঃ তফসিল ঘোষণা করতে হবে, কারণ আমরা তো অনেকেই উইথড্র করছি এই 15টা ক্লাবের জন্য। আবার পুনঃ তফসিল হবে, পুনঃ তফসিলে আবার নির্বাচন করতে হবে, কারণ হলো আমাদের এখানে অনেকেই তো উইথড্র করছে, সবাই উইথড্র করছি আমরা। 2 দফায় ভোটার তালিকা প্রকাশ, বিতর্কিত 15 ক্লাবের নির্বাচনে অংশগ্রহণের অনুমোদন। এরপর হাইকোর্ট কর্তৃক নিষেধাজ্ঞা, প্রার্থীদের মনোনয়ন উত্তোলন, প্রার্থীতা প্রত্যাহার, আবার মনোনয়ন পেয়েও নির্বাচন বর্জন। সব মিলিয়ে নানা নাটকীয়তায় ভরপুর বিসিবির নির্বাচন।
সবশেষে 25 পরিচালক পদের বিপরীতে প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে 23-এ। এর মধ্যে সিলেট, খুলনা ও বরিশাল বিভাগ থেকে নির্বাচিত হতে যাচ্ছেন আসিফ আকবর সহ 6 পরিচালক, যাদের নেই কোনো প্রতিদ্বন্দ্বী। সোমবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট হওয়ার কথা। 3 ক্যাটাগরিতে মোট 23 পরিচালক বেছে নেওয়ার জন্য ভোট প্রয়োগ করবেন 141 ভোটার। যদিও দুপুর নাগাদ ভোট গ্রহণের প্রস্তুতি সম্পর্কে বিসিবি থেকে মেলেনি কোনো তথ্য। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।